তারা চায় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে আওয়ামী লীগ যা খুশি তা করছে। হ্যালো, সবার কি অবস্থা? তো আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা হবে, কারণ হচ্ছে এই বিষয়টা মানে এই বিষয়টা এত পরিমাণে আলোচনা হয়েছে কয়েকদিন ধরে যে কথা না বলে আর পারতেছি না। তো বিষয়টা হচ্ছে আহ, কিছুদিন পরেই হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন হবে। ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে। এপ্রিলে ছিল, তারপর ফেব্রুয়ারিতে নিয়ে আসছে। আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা বা এরকম কোনো মেকানিজম এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে কিনা আই ডোন্ট নো। বাট এই বিষয়টা অনেক বেশি পরিমাণে আলোচিত হচ্ছে। কারা করতেছে এটা পরবর্তীতে বলতেছি, কিন্তু বিষয়টা আসলে কি সেটা আগে আমাদের বোঝা দরকার। বিষয়টা হচ্ছে যে রাজনীতি যতগুলো দল করে, যেমন যতগুলো রাজনৈতিক দল হচ্ছে আগামী নির্বাচনের জন্য তারা রাজনৈতিক নিবন্ধন নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছ থেকে। তো ওই সমস্ত রাজনৈতিক দলগুলা একটা নতুন দাবি তুলে আনছে বা হচ্ছে একটা নতুন সিস্টেমের অবতারণা করতে চাচ্ছে, বা একটা সিস্টেমের প্রস্তাবনা তারা নির্বাচন কমিশনকে সাজেশন দিচ্ছে। এরকম যে কিরকম সাজেশন? সাজেশনটা হইতেছে যে তারা চায় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন টাইপ হচ্ছে একটা ইলেকশন তারা চায়, যেটা হচ্ছে ধরেন নরওয়ে, সুইডেন, ইসরায়েল, জার্মানি, এইরকম বেশ কয়েকটা দেশে হচ্ছে এটা মানে অ্যাপ্লাই হয় আর কি। সাউথ আফ্রিকাতে হয়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি যে এরা এখন কেন চাইতেছে যে এই রকম ভাবে নির্বাচনটা হোক, কেন এটা চাইতেছে, বা এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই বিষয়টা আসলে কি, বা এই নির্বাচন পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে, আর বাংলাদেশে বর্তমানে আসলে কি ধরনের নির্বাচন ব্যবস্থা এক্সিস্ট করতেছে। ধরেন 91 এর নির্বাচন, 96 এর নির্বাচন, এক গেল, এরপরে একের পর হচ্ছে 8 গেল। তো এই যে যতগুলা হচ্ছে আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, 14, 18, 22 এগুলোর কথা বাদই দিলাম, কারণ এগুলো একটা অংশগ্রহণমূলক হয় নাই। রাতের ভোট হয়েছে, আওয়ামী লীগ যা খুশি তা করছে। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে কথা না। কথা হচ্ছে এই দলগুলা কিংবা হচ্ছে এই নির্বাচন, আগামী নির্বাচনের আগে কেন হঠাৎ করে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে বা পরিবর্তন করার জন্য এই আলোচনাগুলো উঠে আসতেছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমেই চলেন আগে বোঝার চেষ্টা করি যে আমাদের দেশে বর্তমানে কি ধরনের নির্বাচন ব্যবস্থা এক্সিস্ট করে, বা আমরা পূর্ববর্তী যেই জাতীয় নির্বাচনগুলো দেখেছি, সেই 1991 থেকে শুরু করে আপনার 1996, এরপর হচ্ছে 2001, 2008, এই নির্বাচনগুলো আসলে কোন পদ্ধতিতে হয়েছে। আপনারা কেউ যদি ঘোড়ার দৌড় দেখে থাকেন কিংবা হচ্ছে ঘোড়ার রেস দেখে থাকেন, তাহলে এই টার্মটার সাথে হয়তো পরিচিত আছেন অনেকে, যেটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। পোস্ট মানে হচ্ছে কি একটা খুঁটি, তার মানে হচ্ছে যে প্রথমে খুঁটি অতিক্রম করবে সে হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, সেই হচ্ছে ফার্স্ট, সেই প্রথম। তার মানে নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে এই রকম যে যে বেশি ভোট পাবে সেই জয়ী, যে বেশি ভোট পাবে সেই জয়ী। বা এটাকে বাংলায় অনেকভাবে বলা হয় যে আগে এসে আগে জেতা, অনেকটা এরকম মিনিং করা হয় আর কি, যদিও এই মিনিংটা তো বেশি অ্যাপ্লিকেবল না। তা আমরা এটা মনে রাখবো যে যে বেশি ভোট পাবে সেই আসলে জয়ী হবে। বাংলাদেশে এখন পর্যন্ত প্রত্যেকটা সংসদীয় আসনে এবং প্রত্যেকটা জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত এই সিস্টেমেই নির্বাচনগুলো হয়ে আসছে এবং ফলাফলটাও এই সিস্টেমেই নির্ধারিত হয়ে আসছে। আচ্ছা, এখন বিষয়টা আসলে কি যে আমার যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন টাইপ কথাবার্তাগুলো এখন চলতেছে, তাহলে আগে আগে জানা দরকার যে আমার পিআর সিস্টেম, আনুপাতিক নির্বাচন পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই বিষয়টা আসলে জিনিসটা কি। আচ্ছা দেখি, দেখেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক নির্বাচন পদ্ধতি। আনুপাতিক নির্বাচন পদ্ধতি বলা যেতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বাংলাটা কি হবে? প্রপোর্শনাল মানে আনুপাতিক, রিপ্রেজেন্টেশন মানে কি করা, আপনার নিজেকে উপস্থাপন করা কিংবা হচ্ছে কারো প্রতিনিধিত্ব করা, রিপ্রেজেন্টেশন। তার মানে কি আনুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্ব করা। এইখানে বিষয়টা হচ্ছে ধরেন আজকে আমি একটা দল বানাইলাম, আমার দলের প্রতীক হচ্ছে কুত্তা প্রতীক, হ্যাঁ, আমি হচ্ছে কুত্তার ছবির মধ্যে হচ্ছে সিল মারবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন আমার এই কুত্তা প্রতীকে ধরেন পুরো বাংলাদেশ মিলায় আমি কোথাও কোনো আসনেই সিট পাইলাম না। আমার দলের ধরেন 300 আসনে হচ্ছে আমি আমার মানুষদেরকে সেট করলাম যে তোমরা নির্বাচন করবা কুত্তা প্রতীকে, কিন্তু কুত্তা প্রতীকে সিল পড়ছে, কিন্তু কেউ কোনো আসনে জয়লাভ করতে পারে নাই। কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে দেখা হবে
যে আমি আসলে মোট ভোটের কত শতাংশ পাইছি। ধরেন বাংলাদেশের সমস্ত যত ভোট আছে এটা যদি 100% হয়, আর আমি কোনো সংসদীয় আসনে জয়লাভ না করা সত্ত্বেও আমার দল যদি সর্বমোট মিলায়া 1% ভোট পায়, মোট আসনের 1%, মানে মোট ভোটার সংখ্যার 1% ভোট পায় আমার দল, তাহলেই সংসদে তারা একটা সিট পাবে। মানে হইতেছে আপনি মোট ভোটের যত শতাংশ ভোট পাবেন ঠিক তত শতাংশ সিট আপনি সংসদে পাবেন। বিষয়টা একটু কেমন না? বাংলাদেশে এখন পর্যন্ত বেশ কয়েকটা দল এই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনটা করতে চাইতেছে। এর মধ্যে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন, এই দুইটা প্রধানত আমার চোখে পড়ছে। তারা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনটা চায়। এখন তারা অ্যাকচুয়ালি কেন এরকমটা চায়? এরকমটা চায় এই কারণেই যেন তারা অল্প সংখ্যক আসনে জয়লাভ করতে পারলেও ভোটের পার্সেন্টেজে যদি তারা 20% বলেন, কিংবা ধরেন আরো বেশি হইতে পারে, 30% হইতে পারে, যদি এইরকম হয় তাহলে দেখা যাবে যে তারা 30টা সিট পেয়ে গেছে, কিংবা 35টা সিট পেয়ে গেছে, কিংবা 28টা সিট পেয়ে গেছে, এরকম অবস্থা। কিন্তু আমরা যদি এদের হিস্ট্রিগুলো দেখি তাহলে দেখব জামাত ইসলাম বিগত নির্বাচনগুলোতে খুব বেশি সংখ্যক সিট পায় না, কখনো হয়তো 8টা পাইছে, কখনো হয়তো 10টা পাইছে, তো এরকম অবস্থা। কিন্তু এই এই পদ্ধতিতে যদি নির্বাচনগুলো হয় তাহলে তাদের সংসদে আসন সংখ্যা বাড়ানোর অনেক বড় একটা সুযোগ থাকবে। এই জন্যই অপেক্ষাকৃত ছোট দলগুলা আগামী নির্বাচনে এই পদ্ধতি অবলম্বন করার কথা নির্বাচন কমিশনকে বলতেছে। এখন দেখেন এই বিষয়টা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে এটা আমরা আরো অনেক ভালো করে বুঝতে পারবো যদি আমরা পূর্ববর্তী যেই নির্বাচনগুলো হয়েছে তার সাথে, তার ফলাফল পার্সেন্টেজের সাথে ওই ব্যবস্থা যদি তখন কার্যকর থাকতো তাহলে কিরকম হবে, এই জিনিসটা যদি আমরা একটু মিলায় দেখি। প্রথমেই আমরা যাব 91 এর নির্বাচনে। 91 এর নির্বাচনে জয়ী হয় বিএনপি। তারা মোট ভোট পায় 30.81%। মনে রাখবেন বিষয়টা, তারা ভোট পায় 30.81%, কিন্তু তারা সংসদে সিট পায়, সিট বলতে তারা 140টি সংসদীয় আসনে জয়লাভ করে। তাদের যেই প্রতীক ধানের শীষ, সেই প্রতীক 140টি আসনে জয়লাভ করে। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, বা সংক্ষেপে বাল, ওকে আচ্ছা, তো বাল 30.08% ভোট পায়, 30.08% ভোট পায় এবং সিট পায় 88টি। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী তারা ভোট পায় 12.13% এবং সিট পায় 18টি। এছাড়া জাতীয় পার্টি 11.92% ভোট পেয়ে তারা সিট পায় 35টি। এরপরে দেখেন 96 এর কথায়, তো 96-এ জয়লাভ করে আওয়ামী লীগ বা বাল। আচ্ছা, তো বাল ভোট পায় 37.44% এবং সিট পায় 146টি। বিএনপি সেই জায়গায় ভোট পায় 33.61% এবং সিট পায় 116টি। আর জাতীয় পার্টি 16.4% ভোট পেয়ে সিট পায় 32টি। আর জামাত ইসলামী 8.61% ভোট পেয়ে আসন পায় মাত্র 3টি। তাহলে দেখেন এই জায়গাতে না একটা বিশাল বড় একটা ফারাক আছে। এখন যদি আপনার বিএনপি 91 এর নির্বাচনে যদি এই পিআর সিস্টেমে নির্বাচনটা হইতো তাহলে বিএনপি কয়টা সিট পাইতো? 31.81% ভোট পেয়ে আপনি রাউন্ড আপ করেন তাহলে 31, তাহলে তারা সিট পাইতো কয়টা সংসদে? মাত্র 31টা সিট পাইতো। বুঝতে পারছেন? বা এভাবেও না, বিষয়টা এরকম হবে যে দেখেন আপনি মোট ভোট সংখ্যার যে ভোট সংখ্যা কাস্ট হয়েছে তার ভোট সংখ্যার আপনি 30.81% ভোট পাইছেন। ওকে ফাইন, এই ভোট পাইছেন, তার মানে আপনি এই পার্সেন্টেজে আপনার 300 আসনের ঠিক কতটুকু আসন আসে, এই জিনিসটা কতটুকু আসন আসে ঠিক ততটুকু আসনই, ওই আসনগুলাই আপনি পাবেন, ওই কয়টা আসনই আপনি পাবেন। বোঝা গেছে বিষয়টা? আওয়ামী লীগের ক্ষেত্রেও বিষয়টা সেম, তারা ভোট পাইছে 30.08%, আর
তাহলে ওই সংসদের 300 আসনের মধ্যে 30.08% আসলে কয়টা আসন করে মেনশন করে, কিংবা হচ্ছে কয়টা আসন নেয় এই জায়গায় পার্সেন্টেজ হিসাব করে তারাও এটা আসন পাবে। তার মানে দেখেন এই জায়গায় কিন্তু বিএনপি 30.81 এবং আওয়ামী লীগ হচ্ছে 30.08। তার মানে পার্থক্যটা কি খুবই কম। এর মানে বিএনপি সংসদে যতগুলো আসন পাবে আওয়ামী লীগও তার খুবই কাছাকাছি সংখ্যক আসন পাবে। এই জায়গায় সুবিধাটা আসলে কি? সুবিধাটা হচ্ছে কোনো একটা রাজনৈতিক দল মানে এককভাবে সংখ্যাগরিষ্ঠ হইতে পারে না এই জায়গায়। কেন পারে না? কারণ হচ্ছে তাদের কাছে সেই ম্যাসিভ পাওয়ারটা থাকে না। কিন্তু ওই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে নির্বাচনটা হওয়ার কারণে বিএনপি 30.81% ভোট পেয়েও তারা হচ্ছে 140টা আসন পায়, কারণ তারা ওই আসনগুলোতে জয়লাভ করেছে, যার ফলে তারা একটা ক্লিয়ারলি একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু পিআর সিস্টেমে এটা কখনোই সম্ভব হবে না, কারণ হচ্ছে আপনার পার্সেন্টেজের উপর ভিত্তি করে প্রাপ্ত ভোট পার্সেন্টেজের উপর ভিত্তি করে আপনাকে হচ্ছে আসন বন্টন করা হবে। তো ছোট দলগুলো আসলে এই জিনিসটাই চায় যে আমরা কম ভোট পেয়ে হলেও কিংবা হচ্ছে সারা দেশ মিলায় যত ভোট পাবো ওই ভোটের প্রেক্ষিতে হলে 1% ভোটও যদি পাই তাহলে আমি কি পাবো? সংসদে একটা সিট পাবো। আর সংসদে একটা সিট পাওয়া মানে অনেক ব্যাপার। আপনি আপনার রাজনৈতিক দল নতুন করে গুছাইতে পারবেন, আর আপনি সংসদে আছেন এটা দেখে অনেকেই হয়তো আপনার রাজনৈতিক দলে যোগদান করতে উৎসাহী হবে। তো এরকম অনেকগুলো অপরচুনিটি তাদের মধ্যে থাকতে পারে। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন একটু যদি আরেকটু যাই ওই আবার পাস্টের ডেটাটাতে যদি আবার যাই, তাহলে আমরা দেখব যে 96 এর নির্বাচনে জামাত ইসলাম ভোট পায় 8.61%। জামাত ইসলাম মাত্র 8.61% ভোট পেয়ে তারা সিট পেয়েছে মাত্র 3টা। তার মানে কি 3টা আসনে তারা জয়লাভ করেছে। কিন্তু এখানে যদি পিআর সিস্টেম থাকতো তাহলে জামাত ইসলামকে সিট দিতে হইতো সেই 300 আসনের 8.61%-এ যতগুলো সিট আসে ঠিক ততগুলো সিটই তাদেরকে দিতে হইতো। বুঝতে পারছেন বিষয়টা? আশা করি ক্লিয়ার। এখন দেখেন এই যে পিআর সিস্টেম, এখন পিআর সিস্টেমের না অনেকগুলা মানে আপসাইড আছে। কিরকম? ধরেন একটা দল কখনোই সংখ্যাগরিষ্ঠ হইতে পারবে না, তারা ইচ্ছা মতো কোনো আইন করতে পারবে না। মানে নিজের পছন্দ হইলো আজকে আমি একটা আইন করে ফেলবো সংসদে, কারণ আমার সংখ্যাগরিষ্ঠতা আছে আমি এটা করে ফেলবো, এই জিনিসটা কখনোই পসিবল হবে না। আর এককভাবে সরকার গঠনও তখন প্রায় ইম্পসিবল হয়ে যাবে, কারণ আমরা দেখছি যে যখন হচ্ছে এভাবে নির্বাচনগুলো হয় তখন পার্সেন্টেজের ভিত্তিতে সব একদমই সবাই যে কোনো একটা দল যে একদম হিউজ পার্সেন্টেজ পাওয়া যাবে এরকম সুযোগটা আসলে থাকে না। এখন এই সুযোগ না থাকার কারণে এককভাবে সরকার গঠন করার যেই সম্ভাবনা সেটা অনেকাংশে কমে আসে, যার ফলে এই জায়গায় ছোট দলগুলোর অংশগ্রহণের একটা বড় সুযোগ তৈরি হয়। অনেক দেশেই এইটাকে অনেক বেশি মর্যাদাপূর্ণ মনে করা হয় এবং এটাকে অনেক বেশি পরিমাণে প্রেইজ করা হয়, প্রশংসা করা হয়। কিন্তু দেখেন বাংলাদেশের প্রেক্ষিতে এই জিনিসটা অনেক বেশি পরিমাণে প্রবলেম্যাটিক। কেন? কারণ হচ্ছে আমাদের দেশের মধ্যে যেই ধরনের রাজনৈতিক সহিংসতা বলেন কিংবা হচ্ছে রাজনৈতিক রোষ বলেন, বিদ্বেষ বলেন, এইগুলো যে এক্সিস্ট করে, আপনি কখনোই নতুন একটা দলের সাথে কিংবা আপনার আইডিওলজির সাথে মেলে না এরকম একটা দলের সাথে আপনি কখনোই জোট গঠন করার মাধ্যমে সরকার গঠন করাটা আপনার জন্যে খুব একটা ফলপ্রসূ হয় না। কারণ হচ্ছে কি আপনি কখনোই আসলে তার সাথে ওইভাবে কাজ টাজ করার জন্য সেভাবে কি পান না, মানে ফিল পান না, আপনি অনুভূতি পান না, সমর্থন পান না তার প্রতি, আপনি তার সাথে জোট করতে চান না। তাই বাংলাদেশের প্রেক্ষিতে এই জিনিসটা চিন্তা করা একটু হইলেও মানে প্রবলেমেটিক মনে হয় যে এই জিনিস আসলে কিভাবে ফাংশন করবে। তো এই এই জিনিসটা সুযোগে আসলে ছোট দলগুলো নিতে চায় যে আমরা একটা হইলেও যাতে আসন পাই কিংবা দুইটা হইলেও যাতে আসন পাই। তো বিষয়টা হচ্ছে এরকমই আর কি। আচ্ছা, এখন দেখেন যে মেইন প্রবলেম পিআর সিস্টেমের মেইন প্রবলেমটা কোন জায়গায়? এই মেইন প্রবলেমের কথা কিন্তু একটা যারা এই জিনিসটা চাইতেছে তারা কিন্তু একবার উচ্চারণ করে না এই মেইন প্রবলেমটার কথা। মেইন প্রবলেমটা হচ্ছে আপনি যদি পিআর সিস্টেমে নির্বাচন করেনও, যদি নির্বাচন হয় যে আচ্ছা আপনারা 30% সিট পাইছেন, অমুক দল 28% সিট পাইছে সংসদের, আচ্ছা এরকম এরকম ভাবে সিট বন্টন হয়েছে, কেউ 2% সিট পাইছে, কেউ 3% সিট পাইছে, ওকে ফাইন। কাহিনী হচ্ছে আপনি কাকে কোন আসনের এমপি করবেন? সবাই তো চাইবে হচ্ছে বিভাগীয় শহরগুলোর এমপি হইতে, তাই না? বিএনপি বলবে যে আমার হচ্ছে সব বিভাগীয় আসনের মানে সব এমপিরা হচ্ছে বিএনপির হইতে হবে। তারপর জামাত ইসলাম বলবে না আমার হওয়া লাগবে, জাতীয় পার্টি বলবে না আমার হওয়া লাগবে। তো এই জিনিসগুলো হচ্ছে হইতেছে। এখন
এইটা নিয়েই সবচেয়ে বড় ক্ল্যাশ লাগবে, যে আপনার যে সিট বন্টন, এই সিট বন্টনটা আসলে কিভাবে হবে, এইটার কোনো প্রপার মেকানিজম এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আপনাদের যদি কারো চোখে পড়ে থাকে কমেন্টে জানাবেন, এই জিনিসটা জানতে আমি খুব বেশি আগ্রহী। আচ্ছা, এই গেল একটা কথা। এছাড়াও দেখেন, এই সিস্টেমটা হইলে আপনি জাতীয় পার্টি, এমনকি ইসলামী আন্দোলন, এই ধরনের দলগুলা যারা হচ্ছে বিগত কারচুপি করা নির্বাচনগুলাতে 14তে বলেন, 18তে বলেন, 22-এ বলেন, যারা আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে, এই দলগুলা কি করে হচ্ছে আপনার এই সিস্টেমের ভিতরে এসে আপনি তাদেরকে সংসদে জায়গা দিবেন? এইটা কি আসলে মানে মানা যায় কিনা, যে আওয়ামী লীগকে যারা এতদিন পর্যন্ত সমর্থন করে আসছে, তারা সংসদে যায়, মানে জুলাই পরবর্তী সময়ে তারা সংসদে যায় আছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে? এই জিনিসটা আসলে আমাদের পক্ষে মেনে নেওয়া কিংবা তাদেরকে ট্রাস্ট করা, আমরা কোনোভাবে এটা করতে পারি না। কারণ হচ্ছে তারা অলরেডি হচ্ছে স্বৈরাচারের দোসর ছিল, এবং এদেরকে যদি সুযোগ দেই, তারা যে পরবর্তীতে আবার স্বৈরাচারের দোসর হয়ে কাজ করবে না, এর কোনো নিশ্চয়তা নাই। বোঝা গেল ব্যাপারটা? এখন এই ডাউনসাইড এবং আপসাইড মিলায়া আমাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের জন্য আসলে কোনটা বেটার। সংখ্যানুপাতিক পদ্ধতি কখনো একজন জনপ্রতিনিধি নির্ধারণের কিংবা জনপ্রতিনিধি নির্বাচনের আইডিয়াল কোনো মানে হাতিয়ার হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ হচ্ছে ভাই, আপনি আপনার এলাকায় যে দাঁড়াইছে প্রতীক নিয়ে, আপনি তাকে ভোট দিছেন, তাকে আপনি জয়লাভ করছেন। কিন্তু দেখা গেল এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়ার কারণে আপনার এলাকায় এমপি হিসেবে সে নিয়োগপ্রাপ্ত হইতে পারলো না, নিয়োগপ্রাপ্ত হয়ে গেল অন্য কোনো দলের কেউ। এটা হইতেই পারে, আনুপাতিক পদ্ধতিতে এরকম হইতে, কারণ সিট বন্টন কিভাবে হবে আমরা জানি না। তো বিষয়টা হইতেছে এই এই ধরনের রিস্কটা থেকেই যাবে। কেউ আসলে এই জায়গায় 100% স্যাটিসফ্যাক্টরি জনপ্রতিনিধি পাবে না। নির্বাচন ব্যবস্থা যদি স্বচ্ছ হয়, তাহলে কোথাও না কোথাও এই ধরনের একটা গাফিলতি থেকেই যাবে। কোথাও মানে সব জায়গায় মানে মানুষ যাকে নির্বাচিত হইতে দেখতে চায়, বা মানুষ যাকে ভোট দিয়েছে ওই জায়গায়, তো ওই রকম হইতে পারে। আবার এরকমও হইতে পারে যে এই জায়গায় কোনো এমপি থাকবে না, শুধু হচ্ছে প্রতীকে হচ্ছে মানে কোনো পার্সন থাকবে না, যে অমুক ভাই হচ্ছে বিএনপি থেকে দাঁড়াইছে, কিংবা হচ্ছে অমুক কেউ হচ্ছে হয়তো জাতীয় পার্টি থেকে দাঁড়াইছে, কেউ হয়তো হচ্ছে জামাত ইসলাম থেকে দাঁড়াইছে। এরকম হয়তো হবে না, শুধু প্রতীকটা থাকবে, প্রতীকে যায় মানুষ সিল মারবে। কিন্তু পরবর্তীতে যে যাদেরকে অ্যাসাইন করা হবে, এদেরকে আসলে মানুষ চায় কিনা, কিংবা হচ্ছে এরা আসলে লিডারশিপ দেওয়ার ক্যাপেবল কিনা, বা ধরেন একটা রাজনৈতিক একজন হচ্ছে নির্বাচিত প্রতিনিধি হওয়ার যে ক্যাপাবিলিটি দরকার, যে যোগ্যতা দরকার, এটা ওদের ভিতরে আছে কিনা, এই বিষয়গুলোও মানে এই জায়গাতে কিভাবে আসলে দেখা হবে, কিভাবে আসলে এই মানদণ্ডগুলো সেট করা হবে, এরকম কোনো মেকানিজম আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। আপনারা যদি এর সঙ্গে ডিটেলস জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল। পিআর সিস্টেম নিয়ে অনেক বেশি কথা হইতেছে, তাই আমারও মনে হলো যে এই বিষয়গুলো তুলে আনা উচিত, মানুষদেরকে সচেতন করা আমাদের দায়িত্ব, তাই তা থেকে হচ্ছে ভিডিওটা করা। তো পিআর, আমি আসলে ব্যক্তিগতভাবে আমি পিআর সিস্টেমের পক্ষে না, কারণ এটা কোনোভাবেই হচ্ছে মানে আমাদের মতো দেশের থেকে হচ্ছে নির্বাচনের কোনো পন্থা এটা হইতে পারে না। কারণ হচ্ছে আমরা এতদিন ধরে আমরা ভোট দিতে পারি নাই, এখন আমরা যাকে ভোট দিব তাকে যদি এমপি হিসেবে দেখতে না পাই, তাহলে মেজাজ গরম হয়ে যাবে আমাদের, মানে আমরা আশাহত হবো, আর কিছু না। তো যাই হোক, এই ছিল আজকের কথাবার্তা। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন যে এরকম আর কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান।